সবাইকে এই চ্যানেলে স্বাগত। ম্যাপের সাহায্যে আমরা ভারতের ইতিহাসের সময়কালকে বোঝানোর চেষ্টা করছি। অলরেডি এর আগে 3টে ভিডিও হয়েছে, যেখানে আমরা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 402 খ্রিস্টাব্দ এই সময়কালে ভারতের ভেতরে বিভিন্ন এরিয়ার কথা আমরা বলেছি। আজকে 402 খ্রিস্টাব্দের পর ভারতের বিভিন্ন সাম্রাজ্যের কথা তোমাদেরকে বলবো। তবে 402 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে ভারতের কোন এরিয়াতে কোন সাম্রাজ্য বা কোন শক্তি রয়েছে সেটা ওভারঅল একবার দেখে নেব। 402 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে ভারতের বেশিরভাগ জায়গাতেই রয়েছে গুপ্ত সাম্রাজ্য। এই যে এই পুরো এরিয়া জুড়ে রয়েছে গুপ্ত সাম্রাজ্য। পূর্ব ভারত, উত্তর ভারত আর পশ্চিম ভারত এই এরিয়া নিয়ে পুরো রয়েছে গুপ্ত সাম্রাজ্য। দক্ষিণ ভারতে এই পর্যন্ত চলে আসে গুপ্ত সাম্রাজ্য। আর এইখানে রয়েছে ওয়াকাটাক সাম্রাজ্য। ওয়াকাটাক সাম্রাজ্যের দুটো ভাগ রয়েছে, একটা হলো নন্দ ওয়াকাটাক আর একটা হলো বাৎসুগামা ওয়াকাটাক। আর একদম পশ্চিম উপকূলে এই ছোট্ট এরিয়াতে রয়েছে ত্রিকুটাকা সাম্রাজ্য। আর দক্ষিণে দুটো তিনটে সাম্রাজ্য ছিল। এখানে রয়েছে কাদম্ব বংশ বা কাদম্ব সাম্রাজ্য, এখানে ছোট্ট এরিয়াতে রয়েছে ওয়েস্টার্ন বঙ্গ, এখানে ছোট্ট আরেকটু এরিয়াতে রয়েছে চের সাম্রাজ্য। আর এই একদম পুরো দক্ষিণে এখানে রয়েছে কালাব্র বা কালভরা বংশ বা কালভরা সাম্রাজ্য। আর ভারতের উত্তর পশ্চিম থেকে এখানে আমাদের দুটো শক্তি রয়েছে, একটা হলো এখানে সাসানিয়ান সাম্রাজ্য আর উপরে রয়েছে হুন সাম্রাজ্য। এইটা হলো এবার 402 খ্রিস্টাব্দের পরে 402 খ্রিস্টাব্দের পরে 414 খ্রিস্টাব্দে এই গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসে কুমারগুপ্ত। এই কুমারগুপ্তের সময়ও এই এরিয়া মোটামুটি এরকমই ছিল। এরপর 420 খ্রিস্টাব্দ 420 খ্রিস্টাব্দে গিয়ে গুপ্ত সাম্রাজ্যের দক্ষিণে যে এরিয়া, এইখান থেকে আমাদের 3টে সাম্রাজ্য আলাদা হয়ে যায়। কিন্তু এই 3টে সাম্রাজ্য তখনও গুপ্ত সাম্রাজ্যের আন্ডারে ছিল। 3টে সাম্রাজ্য বা 3টে বংশ গুপ্ত সাম্রাজ্যের আন্ডারে ছিল, কিন্তু আলাদা আলাদা এরিয়া হয়ে যায়। কি কি এরিয়া? পল্লব, বিষ্ণুকুণ্ডানা আর সানাকানিকা। কি কি বললাম? পল্লব, বিষ্ণুকুণ্ডিনা আর সানাকানিকা। এই যে নিচের এই এরিয়াতে চলে আসে পল্লব, এখানে আসে বিষ্ণুকুণ্ডিনা আর এখানে হলো সানাকানিকা, সালাঙ্কায়না। পল্লব, বিষ্ণুকুণ্ডানা আর সালাঙ্কায়না। পল্লব, বিষ্ণুকুণ্ডানা আর সালাঙ্কায়না এই 3টে সাম্রাজ্য 420 খ্রিস্টাব্দ নাগাদ এখানে আলাদা এরিয়া হয়ে যায়, কিন্তু গুপ্ত সাম্রাজ্যের নিয়ন্ত্রণেই ছিল। পরবর্তীকালে 455 খ্রিস্টাব্দে গিয়ে এইগুলো পুরোপুরি স্বাধীন হয়ে যায়। নর্মালি 420 খ্রিস্টাব্দে তো এই তৈরি হলো। এরপর 440 খ্রিস্টাব্দে গিয়ে 440 খ্রিস্টাব্দে গিয়ে এই যে বিষ্ণুকুণ্ডানা, এই বিষ্ণুকুণ্ডানা এই সালাঙ্কায়নার এরিয়া নিয়ে নেয়। ফলে এই সালাঙ্কায়নার এরিয়া চলে আসে বিষ্ণুকুণ্ডার আন্ডারে। 440 খ্রিস্টাব্দ নাগাদ এই পুরো এরিয়া হয়ে যায় বিষ্ণুকুণ্ডানা। 440 খ্রিস্টাব্দ নাগাদ এই পুরো এরিয়া হয়ে যায় বিষ্ণুকুণ্ডানা। তাহলে 440 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে গুপ্ত সাম্রাজ্যের এরিয়া নিচে এইখানে দুটো আলাদা সাম্রাজ্য আলাদা হতে চাইছে, পল্লব আর বিষ্ণুকুণ্ডানা। 455 খ্রিস্টাব্দে গিয়ে এই পল্লব আর বিষ্ণুকুণ্ডানা এই দুটো আলাদা হয়ে যায়। 455 খ্রিস্টাব্দে গিয়ে গুপ্ত সাম্রাজ্যের এরিয়া এই দিক থেকে কমে যায় আর পল্লব ও বিষ্ণুকুণ্ডানা আলাদা হয়ে যায়। এই পল্লব বংশ আলাদা করে নেয় সিংহ বর্মন। পল্লব বংশ আলাদা করে নেয় সিংহ বর্মন আর বিষ্ণুকুণ্ডানা আলাদা করে নেয় মাধব বর্মা। সিংহ বর্মন আর মাধব বর্মা। পল্লব বংশ আলাদা করে নেয় সিংহ বর্মন আর বিষ্ণুকুণ্ডানা এটা আলাদা করে নেয় মাধব বর্মা। আর এই 455 সময় কেন আলাদা করে? কারণ 455 খ্রিস্টাব্দের সময় এই গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসে স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তের সময় এই উত্তর পশ্চিম দিক থেকে হুন আক্রমণ হবে করছে, ওই জন্য স্কন্দগুপ্ত ভারতের উত্তর পশ্চিম দিকে ব্যস্ত থাকতো। ওই জন্যই দক্ষিণ দিকে তেমন নিয়ন্ত্রণ ছিল না, আর সেই সুযোগেই পল্লব আর বিষ্ণুকুণ্ডানা আলাদা হয়ে যায়। তাহলে 455 খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে আসে স্কন্দগুপ্ত, আর সেই সময় এই দুটো সাম্রাজ্য আলাদা হয়ে যায়, পল্লব আর বিষ্ণুকুণ্ডানা। এর ঠিক পরে 458 খ্রিস্টাব্দে এইখান থেকে হুন সাম্রাজ্যের এরিয়া থেকে আক্রমণ করে তোরামন। হুন সাম্রাজ্যের রাজা ছিল তোরামন এখানে স্কন্দগুপ্তের উপর আক্রমণ করে। তবে স্কন্দগুপ্ত তোরামনের আক্রমণটাকে প্রতিহত করে দেয়। ওই জন্যই আমরা দেখেছি যে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। তবে এরপর 460 খ্রিস্টাব্দে গিয়ে এই হুন এরিয়াতে, এই হুন এরিয়া কিন্তু এইখানে চলে এসছে। এই হুন এরিয়াতে রাজা ছিল খিঙ্গিলা। এই হুন, এই যে এইখানে হচ্ছে হুন, এই এরিয়াতে হুন আর এই এরিয়াতে রয়েছে সাসানিয়ান। এখানে হুন আর এখানে সাসানিয়ান। এই হুন সাম্রাজ্যের এরিয়াতে ছিল রাজা খিঙ্গিলা 460 বা 462 খ্রিস্টাব্দে এই গুপ্ত সাম্রাজ্যের উপর আবার আক্রমণ করে এবং গুপ্ত সাম্রাজ্যের এই এরিয়া নিয়ে নেয়, উপরের এই এরিয়া। তার ফলে এই এরিয়া চলে আসে হুনদের আন্ডারে।
আমি এই জায়গাটা একটু ভালো করে আঁকার চেষ্টা করি। 460 খ্রিস্টাব্দে বা 462 খ্রিস্টাব্দে গিয়ে এই এরিয়াতে ছিল হুন। হুনরা গুপ্ত সাম্রাজ্যের ভিতর কিছুটা ঢুকে যায়। এই যে এখানে হচ্ছে রাজস্থানের মরুভূমি এরিয়া, এই এরিয়াটা গুপ্ত সাম্রাজ্যের আন্ডারে ছিল। এই যে এই পুরোটা ছিল গুপ্ত সাম্রাজ্যের এরিয়া, ভিতরে কিছুটা ঢুকে যায়। আর এখানে রয়েছে আমাদের সাসানিয়ান সাম্রাজ্য, এই যে এটা হলো 460 খ্রিস্টাব্দ। এরপর 468 খ্রিস্টাব্দে এই গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে আসে পুরুগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে আসে পুরুগুপ্ত। এই পুরুগুপ্তের সময় থেকেই গুপ্ত সাম্রাজ্যের এরিয়া ধীরে ধীরে কমতে থাকে। তবে এর আগে মোটামুটি 467, এর আগে 467 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে দেখা যায় যে এই যে ত্রিকুটাকা সাম্রাজ্য ছিল, 467 খ্রিস্টাব্দে গিয়ে এই যে এইখানে ছিল ত্রিকুটাকা সাম্রাজ্য। ত্রিকুটাকা সাম্রাজ্যের এরিয়া দক্ষিণ দিকে এই পশ্চিম উপকূল বরাবর দক্ষিণ দিকে বেড়ে যায়। বেড়ে এই যে এইখানে ছিল কাদম্ব বংশ, মোটামুটি কাদম্ব বংশের এরিয়াতে কিছুটা ঢুকে যায়। আর এখানে তো আমাদের ওয়াকাটাক বংশ রয়েছে। এরপরে আসে 480 খ্রিস্টাব্দ। 480 খ্রিস্টাব্দে গিয়ে এই বাৎসুগামা ওয়াকাটাক আর নন্দ ওয়াকাটাক এই দুটো আবার একসাথে হয়ে যায়। এই বাৎসুগামা ওয়াকাটাক এই অঞ্চলের একজন শাসক ছিলেন দ্রবর সেন। দ্রবর সেন বা দ্রাবর সেন এই দুটো এরিয়াকে একসাথে করে নেয়। তাহলে নন্দ ওয়াকাটাক আর বাৎসুগামা ওয়াকাটাক এই পুরো এরিয়া আবার 480 খ্রিস্টাব্দে গিয়ে একসাথে হয়ে যায়। আর এই সময় এই হুন রাজাদের ভিতর ছিল তোরামন। হুন রাজা ছিল তোরামন। 480 খ্রিস্টাব্দে এই হুন রাজা ছিল তোরামন আবারও এই ভারতের এরিয়াতে মানে গুপ্ত সাম্রাজ্যের এরিয়াতে আক্রমণ করেছিল। ফলে হুনদের এরিয়া আরো একটু বেড়ে যায়। 484 খ্রিস্টাব্দে হুনদের এরিয়া হয়ে যায় এতটা। তবে এরপর 487 খ্রিস্টাব্দে এই যে এই পুরোটা হুন এরিয়া ছিল, এই হুন এরিয়ার পশ্চিম দিক এই যে সিন্ধু নদীর এইখান থেকে এইটুকু রেখে বাকি এইটুকু আলাদা হয়ে যায়। হুনদের বাকি এই যে উত্তর পশ্চিম দিকে যে এরিয়া, এই এরিয়া হুনদের থেকে স্বাধীন হয়ে যায়। ফলে হুনরা পড়ে থাকে শুধুমাত্র এইটুকু জায়গায়। 487 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে হুনদের এরিয়া হচ্ছে শুধুমাত্র এইটুকু, আর বাকিটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের এরিয়া। এবার 487 খ্রিস্টাব্দে দেখলাম যে হুনদের এরিয়া থেকে দক্ষিণ উত্তর পশ্চিমের এই এরিয়া আলাদা হয়ে গেছে। ফলে হুনরা তাদের সাম্রাজ্য আরো বিস্তার করতে থাকে। এবার হুনরা তাদের সাম্রাজ্য 489 খ্রিস্টাব্দে গিয়ে হুনরা তাদের এরিয়া এই রাজস্থানের দিকে বাড়ায়। এবার রাজস্থানের এই দিকে কতটা বাড়ায়, এই পুরোটা হয়ে যায় হুনদের এরিয়া। মানে রাজস্থানের মরুভূমি হুনরা নিয়ে নেয়। আর এইখান থেকে একটা জায়গা আলাদা হয়ে যায় সিন্ধ প্রদেশ। এই এরিয়া আলাদা হয়ে যায়, এটাকে বলা হয় সিন্ধ বা রায়সিন্ধ বলা হয়। তাহলে 489 খ্রিস্টাব্দে কি বললাম, 489 খ্রিস্টাব্দে গিয়ে এই পুরো এরিয়া নিয়ে নেয় হুন, মানে রাজস্থানের মরুভূমি এরিয়া, এই এরিয়াটা নিয়ে নেয় হুনরা। আর এইখান থেকে এই ভারতের একদম পশ্চিম দিকে এই এরিয়া সিন্ধ প্রদেশ, এটাকে বলা হয় সিন্ধ প্রদেশ বা সিন্ধ এরিয়া, বা তখন নাম ছিল রায়সিন্ধ। এই রায়সিন্ধ এই গুপ্ত সাম্রাজ্যের এরিয়া থেকে আলাদা হয়ে যায়। এটা 489 খ্রিস্টাব্দে। আর এই 489 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এইদিকে যেমন সিন্ধ আলাদা হয়ে যায়, এইখানে ছোট ছোট এরিয়া তৈরি হয় বঙ্গপ্রদেশে। যেমন এইখানে হচ্ছে কামরূপ সাম্রাজ্য, এখানে তৈরি হয় কামরূপ সাম্রাজ্য, এখানে তৈরি হয় সমতট সাম্রাজ্য। তবে এরা আলাদা হয়নি, এরা গুপ্ত সাম্রাজ্যের আন্ডারে ছিল, কিন্তু আলাদা আলাদা এরিয়া তৈরি হয়ে যায়। এটা হচ্ছে কামরূপ, এটা হচ্ছে সমতট। আর এরপরে 493 খ্রিস্টাব্দে গিয়ে এই যে গুপ্ত সাম্রাজ্যের এরিয়া পশ্চিমে গুজরাট পর্যন্ত ছিল, এই এরিয়া থেকে আরেকটা বংশ আলাদা হয়ে যায়। এটা হচ্ছে মৈত্রক বংশ। গুজরাট এরিয়ায় আলাদা হয়ে যায় মৈত্রক বংশ। আর এর রাজধানী ছিল বল্লভী, ওই জন্য মৈত্রক বল্লভী বলা হয়। এই যে এই এরিয়াতে ছিল বল্লভী ছিল তার রাজধানী। তো এই গুজরাট এরিয়াতে চলে আসে কি মৈত্রক বংশ। এরপর 496 খ্রিস্টাব্দে গিয়ে এই হুনদের এরিয়া আরো বাড়তে থাকে। 496 খ্রিস্টাব্দে গিয়ে এই হুনদের এরিয়া এইখানে নিচে এই এরিয়াতে বাড়ে। আর 500 খ্রিস্টাব্দে গিয়ে এই হুনদের এরিয়া মোটামুটি এতটা হয়ে যায়, এই পুরো এরিয়া হয়ে যায় হুনদের এরিয়া। 500 খ্রিস্টাব্দে গিয়ে এই পুরো এরিয়া হয়ে যায় হুনদের। আর এই 500 খ্রিস্টাব্দে এইখানে দক্ষিণ ভারতে অনেক চেঞ্জ হয়ে যায়। তো আমি 500 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে কি আছে সেই ম্যাপটা আবার একটু ড্র করি। 500 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এই পুরো এরিয়া ছিল গুপ্ত সাম্রাজ্যের, এখানে হুনরা এই এরিয়া নিয়ে নেয়। ফলে 500 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এই পুরোটা হয়ে যায় হুন সাম্রাজ্যের এরিয়া। এখানে আগে আলাদা হয়ে গেছিল সিন্ধ, তারপরে আলাদা হলো মৈত্রক বংশ বা মৈত্রক সাম্রাজ্য। আর এই পাশে এটা তো আমাদের কামরূপ আর সমতট আলাদা হয়ে গেছিল। পরে 500 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এইখানেও কিছু চেঞ্জ হয়ে গেল।
এই পুরোটা ছিল আমরা দেখলাম ওয়াকাটাক। ওয়াকাটাক বংশের এরিয়া ছোট হয়ে যায়, এখানে ছিল ত্রিকুটাক। এই ওয়াকাটাক বংশ ছোট হয়ে গিয়ে এইখানে নতুন একটা বংশ চলে আসে, অশোক বংশ। এখানে চলে আসে অশোক বংশ, কাদম্ব বংশের এরিয়া বেড়ে যায়, এই পুরোটা হয়ে যায় কাদম্ব বংশের এরিয়া, এই পুরোটা। আর নিচে ওয়েস্টার্ন গঙ্গ রয়েছে। এইখানে যেটা পল্লব ছিল, এই যে পল্লব, এই পল্লবদের এরিয়া উত্তরে একটুখানি বেড়ে যায়। আর এখানে যে বিষ্ণুকুণ্ডানা ছিল, বিষ্ণুকুণ্ডানার এরিয়াও আমাদের ওয়াকাটাকের দিকে বেড়ে যায়। তাহলে এখানে বিষ্ণুকুণ্ডানা আর এখানে রয়েছে ওয়াকাটাক। ওয়াকাটাক বংশের এরিয়া কমে গিয়ে এখানে বিভিন্ন রাজবংশ চলে আসে, বড় হয়ে যায়। এখানে অশোক, কাদম্ব, পল্লব আর বিষ্ণুকুণ্ডানা। এই হচ্ছে 500 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে ছবি। আর এই 500 খ্রিস্টাব্দে আরো একটা ঘটনা ঘটে, সেটা হলো এই যে গুপ্ত সাম্রাজ্যের এরিয়া, এই যে কলিঙ্গ এরিয়াতে ছিল, এই এরিয়াতে একটা নতুন রাজবংশ তৈরি হয়ে যায়, গঙ্গ বংশ। এটাকে বলা হয় ইস্টার্ন গঙ্গ। গঙ্গ বংশের প্রতিষ্ঠা হয়ে যায়। এই যে এখানে রয়েছে ওয়েস্টার্ন গঙ্গ, এখানে একটা নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে যায়, ইস্টার্ন গঙ্গ। তবে এটা গুপ্ত সাম্রাজ্যের আন্ডারে ছিল। 500 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এই পুরো ঘটনাগুলো ঘটলো। এবার এরপরে 503 খ্রিস্টাব্দ গিয়ে 503 খ্রিস্টাব্দে গিয়ে এই হুনদের এরিয়া দক্ষিণ দিকে আরো বাড়ে। এই যে এইখানে যে গুপ্ত সাম্রাজ্যের এরিয়া রয়েছে, এই এরিয়াও নিয়ে নেয় হুনরা। তার ফলে 503 খ্রিস্টাব্দে গিয়ে এই পুরো এরিয়া হয়ে যায় হুনদের। এই পুরো এরিয়া হয়ে যায় হুনদের। 503 খ্রিস্টাব্দে গিয়ে এই পুরো এরিয়া হয়ে যায় হুন সাম্রাজ্য। আর এরপর 510 খ্রিস্টাব্দে গিয়ে 510 খ্রিস্টাব্দে গিয়ে এইখানে একটা এরিয়া আলাদা হয়ে যায়, যেটা হুনদের আন্ডারে ছিল কিন্তু আলাদা একটা এরিয়া তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে বারাণসী এরিয়া। এই এরিয়াতে একটা আলাদা এরিয়া তৈরি হয়ে যায়, যেটা হচ্ছে বারাণসী। এই বারাণসী হুনদের আন্ডারে ছিল কিন্তু আলাদা একটা সাম্রাজ্য তৈরি হয়ে যায়, গুপ্ত সাম্রাজ্যের থেকে ভেঙে হুনদের এরিয়াতে গিয়েই একটা সাম্রাজ্য তৈরি হয়, বারাণসী সাম্রাজ্য। এরপরে 515 খ্রিস্টাব্দ 515 খ্রিস্টাব্দে গিয়ে এই যে হুনরা এই এরিয়া দখল করেছিল, এইখানে নতুন একটা সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়ে যায়, সেটা হচ্ছে আউলিয়ার সাম্রাজ্য। এই যে হুনদের এই এরিয়াতে একটা নতুন রাজবংশ প্রতিষ্ঠা হয়ে যায়, এইটাকে বলে মালবা এরিয়া বা মালবা রিজিয়ন। এই এরিয়াতে আমাদের কি প্রতিষ্ঠা হয়ে যায়, একটা নতুন সাম্রাজ্য, আউলিয়ার সাম্রাজ্য। একজন রাজা ছিল যশোবর্মন। যশোবর্মন এই মালবা এরিয়াতে প্রতিষ্ঠা করে আউলিয়ার সাম্রাজ্য, মালবা এরিয়াতে প্রতিষ্ঠা করে আউলিয়ার সাম্রাজ্য। আর এখানে আমাদের বারাণসী আলাদা হয়ে যায়। ফলে হুনদের এরিয়া 515 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে কিছুটা কমে গেছে। এরপর ধীরে ধীরে এই হুনদের এরিয়া আরো কমতে থাকে। আর এরপর 520 খ্রিস্টাব্দে গিয়ে দক্ষিণ ভারতে দেখা যায় যে এই যে এখানে রয়েছে ত্রিকুটাক, এই ত্রিকুটাকের জায়গায় চলে আসে ভোজ সাম্রাজ্য। 520 খ্রিস্টাব্দে গিয়ে এই ত্রিকুটাকের জায়গায় চলে আসে ভোজ, এই ত্রিকুটাকের জায়গায় চলে আসে ভোজ সাম্রাজ্য। তাহলে 520 খ্রিস্টাব্দে এই হলো। এরপর 528 খ্রিস্টাব্দ 528 খ্রিস্টাব্দে গিয়ে এই হুনদের এরিয়া, হুনদের বেশিরভাগ জায়গাতেই চলে আসে এই মালবার আউলিয়ার বংশ, মালবার আউলিয়ার বংশ, এখানে আউলিয়ার। 528 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এই হুনদের এরিয়া কমে যায়। কমে কতটা হয়, হুনদের এরিয়া কমে যায়, হুনদের এই এরিয়া নিয়ে নেয় মালবার আউলিয়ার বংশ। এই এরিয়া হয়ে যায় হুনদের, এইটুকু থেকে যায় হুনদের। আর এ পাশের এই যে বারাণসী, এই বারাণসীও নিয়ে নেয় মালবার আউলিয়ার। তবে এটা বারাণসীর নামেই ছিল। তাহলে এই পুরোটা হয়ে যায় মালবার আউলিয়ার বংশ, আউলিয়ার সাম্রাজ্য। এই পুরোটা এরিয়া হয়ে যায় আউলিয়ার সাম্রাজ্য। তাহলে 528 খ্রিস্টাব্দে গিয়ে এই হুনদের এরিয়া কমে এইটুকু জায়গায় থেকে যায়। আর এখানে যে আউলিয়ার সাম্রাজ্য বা আউলিয়ার বংশ, তার এরিয়া বেড়ে যায়, বেড়ে এই যে এখানে বারাণসী ছিল, বারাণসীকেও নিজের আন্ডারে নিয়ে নেয়। এরপরে 542 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে এই হুনদের আউলিয়ার, এই হুনদের পুরোপুরি তাড়িয়ে দেয়। ফলে এই তাড়িয়ে এই পুরো এরিয়া হয়ে যায় আউলিয়ার সাম্রাজ্য। এই যে যেখানে হুন সাম্রাজ্য বা হুন এরিয়া ছিল, এই পুরো এরিয়াতে চলে আসে আউলিয়ার সাম্রাজ্য। উত্তর ভারতের এই পুরো এরিয়াতে চলে আসে আউলিয়ার বংশ বা আউলিয়ার সাম্রাজ্য। আর এর ভিতরেই এই যে এখানে বললাম 542 সালে এই হলো। আর এর ভিতরেই 540 খ্রিস্টাব্দে এই যে এখানে রয়েছে কাদম্ব বংশ, এই কাদম্ব বংশের ভেতর একটা জায়গা আছে বাদামি, এই এরিয়াতে প্রতিষ্ঠা হয়ে গেছে চালুক্য বংশ। বাতাপি চালুক্য বা বাদামি চালুক্য এই এরিয়াতে প্রতিষ্ঠা হয়ে যায়। 540 খ্রিস্টাব্দে এই এরিয়াতে প্রতিষ্ঠা হয়ে যায় বাদামি চালুক্য বা বাতাপি চালুক্য। 542-এ এই হলো, আর 540-এ এখানে চালুক্য বংশের প্রতিষ্ঠা হয়ে গেল। এই চালুক্য বংশের প্রতিষ্ঠা করেছিল প্রথম পুলকেশী বা পুলকেশী প্রথম। তাহলে কাদম্ব বংশের ভিতরেই চালুক্য বংশের প্রতিষ্ঠা করলো পুলকেশী প্রথম। ছোট্ট একটা এরিয়াতে ছিল, পরে খুব তাড়াতাড়ি এই চালুক্য বংশের এরিয়া বিশালভাবে বিস্তার করে। এরপর 545 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে এই গুপ্ত বংশের এরিয়া আবার একটুখানি উত্তরের দিকে বেড়েছে। আর এই যে আউলিয়ার, মালবার আউলিয়ার সাম্রাজ্য বা আউলিকার সাম্রাজ্য,
এই এরিয়াতে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। 545 খ্রিস্টাব্দে গিয়ে এই আউলিয়ার সাম্রাজ্যের জায়গায় চলে এসে থানেশ্বর আর কলচুরি বংশ। থানেশ্বর আর কলচুরি বংশ 545 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে আউলিয়ার এই সাম্রাজ্য নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে এই জায়গায় বিভিন্ন রাজবংশ চলে এসে। তো 545-এ এই ম্যাপে কি পরিবর্তন হয়েছে সেটা একটু বলি। 545 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে এই পুরো এরিয়া ছিল কি আউলিয়ারের জায়গায় এই যে এখানে ছিল সিন্ধ সাম্রাজ্য তার এরিয়া বাড়িয়ে এই আউলিয়ারের ভেতর নিয়ে নিয়েছে। এই যে এখানে মাঝখানে ছিল রাজস্থানের মরুভূমি এরিয়া, এই রাজস্থানের মরুভূমি এরিয়ার উপর থেকে আউলিয়ারের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ চলে যায়, ফলে এই এরিয়া আলাদা হয়ে যায়। এখানে কোনো রাজবংশও ছিল না, কিন্তু এই যে এর পশ্চিম দিকে এই যে এরিয়াতে আউলিয়ার ছিল সেই এরিয়াতে চলে আসে সিন্ধ বা রায়সিন। এই এরিয়াতে এই পুরো এরিয়াতে চলে আসে রায়সিন। আর এইখানে এখানে আউলিয়ারের নিচে যে এরিয়া ছিল এইখানে নতুন একটা রাজবংশ চলে আসে কলচুরি বংশ। এইখানে চলে আসে কলচুরি বংশ। পরে আবার কিছুটা সময় পরে গিয়ে এইখানে একটা এরিয়া চলে আসবে ত্রিপুরী কলচুরি বংশ। কলচুরি বংশ দুইবারে আসে, একটা হচ্ছে প্রথমবার এইখানে আউলিয়া সাম্রাজ্য ভেঙে গিয়ে কলচুরি, আর পরে আবার একবার কলচুরি আসবে, সেটা যখন আসবে তখন বলবো। তাহলে এই এরিয়াতে চলে এলো কলচুরি বংশ। এই এরিয়া ওই যে আউলিয়ারের সাম্রাজ্যের ভেতর ছিল বারাণসী, সেটাকে আবার গুপ্ত সাম্রাজ্যের ভেতর নিয়ে আসে, সেটা আবার গুপ্ত সাম্রাজ্যের ভেতর চলে আসে, ফলে গুপ্ত সাম্রাজ্যের এরিয়া হয়ে যায় এতটা। আর এই যে যেটুকু এরিয়া বাকি রইলো এখানে চলে আসে থানেশ্বর। এই এরিয়া হচ্ছে থানেশ্বর। এই থানেশ্বর এরিয়াতে চলে আসে বর্ধন বংশ। এই এরিয়াতেই চলে আসে কি বর্ধন বংশ বা পুষ্যভূতি বংশ। তাহলে কি বললাম, 545-এ দাঁড়িয়ে এই এরিয়াতে রয়েছে সিন্ধ, এইখানে রয়েছে থানেশ্বর বা বর্ধন বংশ, এখানে রয়েছে কলচুরি বংশ, এটা হচ্ছে গুপ্ত বংশ। আর দক্ষিণ ভারতে কি আছে, দক্ষিণ ভারতে এখানে রয়েছে ওয়াকাটাক, এখানে হচ্ছে অশোক, এখানে বিষ্ণুকুণ্ডানা, এখানে পল্লব, এখানে রয়েছে কালভরা বা কালাভ্র বংশ, এখানে ওয়েস্টার্ন বঙ্গ, চের, এখানে কাদম্ব বংশ। ছোট্ট এরিয়াতে চালুক্য রয়েছে, চালুক্য সবে সবে তাদের এরিয়া একটু একটু বাড়ছে। আর এই এরিয়াতে রয়েছে ভোজ। গুজরাটের এই এরিয়াতে রয়েছে মৈত্রিকা বংশ। এই এরিয়া গুপ্ত সাম্রাজ্যের আন্ডারে রয়েছে, কিন্তু দুটো আলাদা আলাদা এরিয়া রয়েছে, এটা হচ্ছে কামরূপ সাম্রাজ্য আর এটা হচ্ছে সমতট সাম্রাজ্য। আর এখানে রয়েছে ইস্টার্ন গঙ্গ। এইগুলো সবই, এই তিনটে সবই গুপ্ত সাম্রাজ্যের আন্ডারে এখনো রয়েছে। এই হচ্ছে ভারতের ইমেজ। এরপর এটা বললাম 545, এর পরে গিয়ে আসে 554 খ্রিস্টাব্দ। 545-এর পরে 554 খ্রিস্টাব্দে গিয়ে এই এরিয়াতে কিছুটা পরিবর্তন হয়ে যায়। কি পরিবর্তন হয়, 554-তে গিয়ে দেখা যায় যে এই গুপ্ত সাম্রাজ্যের এরিয়া থেকে এই এরিয়া আলাদা হয়ে যায়। এই এরিয়া হয়ে যায় কনৌজ। এই যে গুপ্ত সাম্রাজ্যের এই এরিয়া থেকে আলাদা হয়ে যায় কনৌজ। এই এরিয়া হচ্ছে কনৌজ। গুপ্ত সাম্রাজ্যের এই এরিয়া থেকে আলাদা হয়ে যায় কনৌজ। রাজা হরিবর্মন এই কনৌজ আলাদা করে নেয়। আর গুপ্ত সাম্রাজ্যের ভেতর এই যে দুটো এরিয়া ছিল বললাম, এই দুটো সাম্রাজ্য আলাদা স্বাধীন হয়ে যায়, কামরূপ আর সমতট। তাহলে কামরূপ আর সমতট, ফলে গুপ্ত সাম্রাজ্যের এরিয়া পড়ে থাকে শুধুমাত্র এইটুকু। গুপ্ত সাম্রাজ্যের এরিয়া পড়ে থাকে এইটুকু। তাহলে এইটা আমি আরেকবার এঁকে দিই। তাহলে কি বললাম, 554-তে গুপ্ত সাম্রাজ্যের এই বিশাল এরিয়া থেকে কনৌজ আলাদা হয়ে যায়। কনৌজে তখন রাজবংশ চলে আসে মৌখিরি রাজবংশ। এই মৌখিরি রাজবংশের প্রতিষ্ঠা করে হরিবর্মন। আর পূর্ব ভারতে এখানে কামরূপ আর সমতট এই দুটো স্বাধীন হয়ে যায়, ফলে গুপ্ত সাম্রাজ্যের এরিয়া ছোট হয়ে যায়। এরপর 555 খ্রিস্টাব্দে গিয়ে আবার চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়, 555 খ্রিস্টাব্দে গিয়ে এই যে এখানে ছিল ওয়াকাটাক, এই ওয়াকাটাকের জায়গায় চলে আসে বিষ্ণুকুণ্ডানা। তাহলে ওয়াকাটাকের জায়গায় এই পুরো এরিয়া জুড়ে চলে আসে কে বিষ্ণুকুণ্ডানা। এই পুরো এরিয়া জুড়ে তখন চলে আসে বিষ্ণুকুণ্ডানা। বিশাল এরিয়া হয়ে যায়, বিষ্ণুকুণ্ডানা বংশের বিশাল একটা এরিয়া হয়ে যায়। এই পুরো এরিয়া হয়ে যায় বিষ্ণুকুণ্ডানা। আর তার সাথে সাথে এই যে ইস্টার্ন বঙ্গ, এই ইস্টার্ন বঙ্গ গুপ্ত সাম্রাজ্য থেকে আলাদা হয়ে যায়। তাহলে 555 খ্রিস্টাব্দে গিয়ে বিষ্ণুকুণ্ডানা এই পুরো এরিয়া নিয়ে নেয় আর ইস্টার্ন বঙ্গ আলাদা হয়ে যায়। আর এরপরে 560 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে এই চালুক্য সাম্রাজ্যের এরিয়াও বেড়ে গেছে। চালুক্য সাম্রাজ্য এইটুকু এরিয়াতে ছিল, 560 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে এই এরিয়াতে চলে এসেছে চালুক্য সাম্রাজ্য। তাহলে কাদম্ব বংশের বেশ কিছুটা অংশ নিয়ে চলে আসে চালুক্য। তাহলে এখানে এই পুরোটা ছিল কাদম্ব। 540-এ এখানে চালুক্য তৈরি হলো। 560-এ গিয়ে এখানে পুরো জায়গাটায় চালুক্য চলে এলো। এই যে এইটুকু জায়গাতে চলে এলো চালুক্য, আর এইটুকু জায়গায় পড়ে রইলো কাদম্ব। পরে এই এরিয়াও চালুক্য দখল করে নেবে। 560-এ গিয়ে এই হলো। এরপর 566-তে গিয়ে দক্ষিণ ভারতে এই যে এই ছোট্ট এরিয়াতে ছিল বলেছিলাম চের, এই চেরের এরিয়া কিছুটা বেড়ে যায়। 566 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে চেরের সাম্রাজ্য কিছুটা বেড়ে গেছে। এরপরে আসে 569 সাল। 569 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে এই যে বিষ্ণুকুণ্ডানা, এই বিষ্ণুকুণ্ডানা অশোকের দিকে বাড়তে থাকে। তার ফলে অশোক 559 খ্রিস্টাব্দে গিয়ে এই অশোক
দুটো এরিয়াতে ভাগ হয়ে যায়, মানে এই অশোকের দুটো এরিয়া দুইজন নিয়ে নেয়। এখানে চালুক্য বংশের এরিয়া বা চালুক্য সাম্রাজ্যের এরিয়া বেড়ে এই এরিয়াতে চলে আসে, আর কিছুটা এরিয়া এই বিষ্ণুকুণ্ডানা এই এর ভেতর চলে আসে। তাহলে এখানে যে অশোক ছিল, অশোক দুটো এরিয়া দখল করে নেয়, মানে অশোকের এরিয়াতে দুটো সাম্রাজ্যের দখল হয়ে যায়। এই পাশ থেকে চলে আসে বিষ্ণুকুণ্ডানা আর এই পাশ থেকে চলে আসে চালুক্য বংশ। এটা হলো 569। এরপর 575-এ গিয়ে এই চালুক্য বংশের এরিয়া কাদম্বর দিকে বাড়তে থাকে। 575-এ গিয়ে এই চালুক্য বংশ এই কাদম্ব বংশ পুরো নিয়ে নেয়, ফলে চালুক্য বংশের এরিয়া হয়ে যায় এই পুরোটা। 575 খ্রিস্টাব্দে গিয়ে এই পুরোটা হয়ে যায় কাদম্ব বংশের এই চালুক্য বংশের এরিয়া, আর উপরের এই এরিয়া থেকে ভোজ নিয়ে নেয়, ভোজের এই এরিয়া নিয়ে নেয়, ভোজের এই পুরোটা নিয়ে নেয়। তবে ভোজ কিছুটা রেখে দেয়, এই যে এই এরিয়াতে ছিল ভোজ, ভোজের অল্প একটু এরিয়া ছিল, বাকি পুরোটাই হয়ে যায় চালুক্য। আর উপরের এই যে এই এরিয়াটুকু বাকি রইলে এই এরিয়া চলে আসে মৈত্রী সাম্রাজ্যের ভেতর। এই যে গুজরাটে এই যে মৈত্রী সাম্রাজ্য ছিল, এই মৈত্রী সাম্রাজ্যের ভেতরে চলে আসে এই উপরের এই এরিয়া। এই পুরোটা ভোজ ছিল, ভোজের এই এরিয়া 575 খ্রিস্টাব্দে গিয়ে ভাগ হয়ে যায়। এই ভোজের এরিয়া কিছুটা নিয়ে নেয় এই মৈত্রিক বংশ বা মৈত্রিকা বংশ, আর কিছুটা এরিয়া নিয়ে নেয় চালুক্য বংশ। ভোজ কিছুটা থেকে যায়, এই যে নিচের এই এরিয়াতে ভোজ থেকে যায়, আর বাকিটা চলে আসে চালুক্য। আর 575-এ দাঁড়িয়ে এই বিষ্ণুকুণ্ডানার এরিয়া হচ্ছে এই পুরোটা। এরপর 582 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে এই চালুক্য বংশ বিষ্ণুকুণ্ডানার দিকে বেড়ে গেছে। তাহলে বিষ্ণুকুণ্ডানার দিকে বেড়ে এই যে এইটা হয়ে যায় পুরো চালুক্য বংশের এরিয়া। 582 খ্রিস্টাব্দে এই পুরোটা হয়ে যায় চালুক্য, আর চের সাম্রাজ্য দক্ষিণে আরো তাদের এরিয়া বাড়াতে থাকে। 582 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে কি বললাম, এই যে বিষ্ণুকুণ্ডানার এরিয়া কমে যায়, এই এরিয়াতে চলে আসে চালুক্য। আর এখানে যে ভোজ ছিল, ভোজটা থেকে যায়, ভোজটা কয়েক বছর পরে গিয়ে চালুক্য এই ভোজ পুরোপুরি নিয়ে নেয়, আর চের সাম্রাজ্যের এরিয়া কিছুটা বেড়ে যায় 582 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে। এরপর 585 খ্রিস্টাব্দে গিয়ে এই বিষ্ণুকুণ্ডানার উপরের যে এরিয়া রয়েছে, এই উপরের এরিয়াও নিয়ে নেয় চালুক্য। তাহলে 585 খ্রিস্টাব্দে গিয়ে এই পুরো এরিয়া হয়ে যায় চালুক্য। আর তার সাথে সাথে এই যে মৈত্রিকার এই অংশ ছিল, এই অংশটাও নিয়ে নেয় চালুক্য। তাহলে 585 খ্রিস্টাব্দে গিয়ে এই কন্ডিশন, এই বিষ্ণুকুণ্ডানার উপরের এই অংশে চলে এসছে চালুক্য, এই পুরো এরিয়াতে চলে এসছে চালুক্য। এখানে ভোজ রয়েছে, আর চের সাম্রাজ্যের এরিয়া দক্ষিণে 585-তে আরো একটু বেড়ে গেছে। 585-তে চের সাম্রাজ্যের এরিয়া দক্ষিণে আরো একটু বেড়ে গেছে। আর এইখানে বাকি এরিয়াতে রয়েছে কালভরা বা কালাভ্র বংশ। এরপর 590 খ্রিস্টাব্দে গিয়ে দক্ষিণ ভারতের এই এরিয়াতে বিশাল পরিবর্তন হয়ে যায়। এই যে এখানে কালাভ্র বংশ শেষ হয়ে যায়, কালাভ্র বংশ শেষ হয়ে এই এরিয়াতে চলে আসে পাণ্ড্য সাম্রাজ্য। 590 খ্রিস্টাব্দে এই এরিয়াতে চলে আসে পাণ্ড্য সাম্রাজ্য, আর এই এরিয়াতে চলে আসে পল্লব সাম্রাজ্য। এখানে তো পল্লব ছিলই। 590 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এখানে চের বংশের সাম্রাজ্য এতটা ছিল, পাণ্ড্য নতুন প্রতিষ্ঠা হলো, পল্লব এই এরিয়াতে ছিল, এখানে ছিল ওয়েস্টার্ন গঙ্গ। এই পল্লব রাজ্য প্রতিষ্ঠা করেছিল কারুঙ্গন, এই পল্লব রাজ্যের প্রতিষ্ঠা কারুঙ্গন দ্বারা হয়। আর এই সময় এই 590 খ্রিস্টাব্দে এই পল্লব রাজা ছিল সিংহ বিষ্ণু। আমরা জানি যে পল্লব বংশের প্রতিষ্ঠাতা সিংহ বিষ্ণু, তো এই সময় এই পল্লব বংশের প্রতিষ্ঠা বলা হয়। যদিও পল্লব বংশ এর আগে থেকেই ছিল, কিন্তু এই সময় যে পল্লব রাজা ছিল সিংহ বিষ্ণু, তাকেই এই পল্লব বংশের প্রতিষ্ঠাতা বলা হয়, কারণ সিংহ বিষ্ণুর আগে পর্যন্ত তেমন কোনো ইতিহাস জানা যায় না। তো 590 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে দক্ষিণ ভারতে তো এই হলো, দক্ষিণ ভারতে আমি একবার দেখে নিই। 590 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এই পুরো এরিয়াতে রয়েছে চালুক্য। এইখানে এই ভোজটা আলাদা করে রয়েছে, চালুক্যর কন্ট্রোলে রয়েছে, কিন্তু আলাদা করে ভোজ এরিয়া রয়েছে, এটা হলো চালুক্য। এইখানে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ এরিয়াতে রয়েছে বিষ্ণুকুণ্ডানা বংশ বা বিষ্ণুকুণ্ডানা সাম্রাজ্য। নিচে এই এরিয়াতে রয়েছে পল্লব, এখানে পাণ্ড্য, এখানে চের, আর এখানে হচ্ছে ওয়েস্টার্ন গঙ্গ, এখানে ইস্টার্ন গঙ্গ। এই হলো। আর 590 খ্রিস্টাব্দে গিয়েই উত্তর ভারতেও বিশাল একটা পরিবর্তন হয়ে যায়। 590 খ্রিস্টাব্দে গিয়ে এই গুপ্ত বংশ শেষ হয়ে যায়। গুপ্ত বংশ শেষ হয়ে বা গুপ্ত বংশের সাম্রাজ্য শেষ হয়ে এখানে ছোট ছোট বিভিন্ন রাজবংশ বা বিভিন্ন সাম্রাজ্য চলে আসে। তার ভেতর প্রধান হচ্ছে এই কনৌজের এরিয়া বেড়ে যায়। কনৌজের এরিয়া বেড়ে কতটা হয়ে যায়? কনৌজের এরিয়া বেড়ে হয়ে যায় এতটা, এটা হয়ে যায় পুরো কনৌজের এরিয়া। এখানে হচ্ছে আমাদের ছোটনাগপুর মালভূমি, এই ছোটনাগপুর মালভূমিও আলাদা হয়ে যায়। এই ছোটনাগপুর মালভূমি এরিয়াতে চলে আসে নল বংশ।
ছোটনাগপুর মালভূমি এরিয়াতে চলে আসে নল বংশ। এখানে গুপ্ত সাম্রাজ্য আলাদা হয়ে যায়, আর এখানে ছোট 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 সাম্রাজ্য চলে আসে। কি কি সাম্রাজ্য চলে আসে? তারা কি বললাম, এই কনৌজের এরিয়া বেড়ে যায়, কনৌজের এরিয়া বেড়ে যায়, এখানে ছোটনাগপুর মালভূমি আলাদা হয়ে যায়, এখানে চলে আসে নল সাম্রাজ্য। এই এরিয়াতে চলে আসে গৌড় সাম্রাজ্য, এই এরিয়াতে চলে আসে গৌড় সাম্রাজ্য। এখানে ইস্টার্ন বঙ্গের এরিয়া একটুখানি বেড়ে যায়, ইস্টার্ন বঙ্গের এরিয়া বেড়ে এইটা হয়ে যায়, আর এখানে চলে আসে গৌড় সাম্রাজ্য, এখানে চলে আসে গৌড় সাম্রাজ্য। গৌড় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে শশাঙ্ক। তাহলে শশাঙ্ক 590 খ্রিস্টাব্দ নাগাদ এই এরিয়াতে গৌড় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। তাহলে গুপ্ত সাম্রাজ্য ভেঙে গিয়ে কি কি তৈরি হলো? এখানে কনৌজের এরিয়া বেড়ে গেল, এখানে নল তৈরি হলো, ইস্টার্ন বঙ্গের এরিয়া বেড়ে গেল, এখানে তৈরি হলো গৌড় সাম্রাজ্য। আর আরো ছোট ছোট কিছু তৈরি হলো, সেইগুলো কি? সেইগুলো হলো বিহারের এই এরিয়াতে পুন্ড্রবর্ধন সাম্রাজ্য। কি বললাম? পুন্ড্রবর্ধন সাম্রাজ্য। বাংলার এই এরিয়াতে বঙ্গ সাম্রাজ্য, এই এরিয়াতে বঙ্গ সাম্রাজ্য। পুন্ড্রবর্ধন আর বঙ্গ, পুন্ড্রবর্ধন আর বঙ্গ। তাহলে এখানে ছোট ছোট অনেকগুলো সাম্রাজ্য তৈরি হলো। এখানে আগে ছিল কামরূপ, এখানে সমতট, এখানে তৈরি হলো বঙ্গ সাম্রাজ্য, এখানে গৌড় সাম্রাজ্য, আর এখানে পুন্ড্রবর্ধন। আর এখানে যে বললাম ইস্টার্ন বঙ্গ এরিয়া বেড়ে গেছিল 592 খ্রিস্টাব্দে গিয়ে, 592 খ্রিস্টাব্দে গিয়ে এই ইস্টার্ন বঙ্গ থেকে আলাদা হয়ে এইখানে চলে আসে বিগ্রহ বংশ। এই গৌড়ের কিছুটা নিয়ে এই এরিয়াতে চলে আসে বিগ্রহ বংশ, এখানে চলে আসে বিগ্রহ, আর এখানে হচ্ছে ইস্টার্ন বঙ্গ। তাহলে এখানে হচ্ছে ইস্টার্ন বঙ্গ, আর এখানে হচ্ছে বিগ্রহ, এখানে হচ্ছে গৌড়। 592 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে, তাহলে 592 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে আমি ভারতের টোটাল সিনারিটা একবার দেখে নিই। তাহলে 592 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে ভারতের এই উত্তর পশ্চিম এরিয়াতে, এই এরিয়াতে রয়েছে সিন্ধ, আর এ পাশে কি রয়েছে? এ পাশে রয়েছে সাসানিয়ান সাম্রাজ্য, এই পাশে রয়েছে এই যে এই এরিয়াতে রয়েছে সাসানিয়ান সাম্রাজ্য। আচ্ছা, এইখানে রয়েছে থানেশ্বর, থানেশ্বরে রয়েছে পুষ্যভূতি বংশ বা বর্ধন বংশ। এইখানে রয়েছে কনৌজ এরিয়া, এটা হচ্ছে কলচুরি সাম্রাজ্য, এটা কলচুরি সাম্রাজ্য, এটা রাজস্থানের মরুভূমি এরিয়া। এখানে রয়েছে মৈত্রিক সাম্রাজ্য, এখানে কনৌজ এরিয়া। আর এই যে নিচে এই ছোটনাগপুর মালভূমি এরিয়াতে রয়েছে নল সাম্রাজ্য, এখানে এই পুরোটা হচ্ছে চালুক্য সাম্রাজ্য। এই চালুক্য সাম্রাজ্যের ভেতরে এখানে হচ্ছে ভোজ এরিয়া। এখানে আমাদের দক্ষিণ দিকে এখানে রয়েছে বিষ্ণুকুণ্ডানা সাম্রাজ্য, এখানে বিষ্ণুকুণ্ডানা সাম্রাজ্য, এখানে পল্লব, পাণ্ডব, চের, আর এখানে হচ্ছে ওয়েস্টার্ন বঙ্গ। আর এই পাশে কি রয়েছে? এখানে নল বললাম, এখানে ছোট ছোট রাজবংশ ইস্টার্ন বঙ্গ, আর এখানে হচ্ছে বিগ্রহ বংশ বা বিগ্রহ সাম্রাজ্য। এখানে রয়েছে গৌড়, এখানে পুন্ড্রবর্ধন, এখানে বঙ্গ, এখানে সমতট, আর এখানে কামরূপ সাম্রাজ্য। এরপর 600 খ্রিস্টাব্দে গিয়ে এই এরিয়াতে চলে আসে মুরগালা সাম্রাজ্য। এই দুটো ইস্টার্ন বঙ্গ আর বিগ্রহ, এই দুটোর এরিয়াতে চলে আসে মুরগালা সাম্রাজ্য, মুরগালা সাম্রাজ্য। এই এরিয়াতে চলে আসে মুরগালা সাম্রাজ্য 600 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে। আর এরপরে 610 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে এই চালুক্য এই বিগ্রহ ভোজ নিয়ে নিয়েছে। 610 খ্রিস্টাব্দে গিয়ে চালুক্য এই পুরো ভোজ নিয়ে নেয়, আর গৌড় বংশ এই বঙ্গ নিয়ে নেয়। তাহলে 610 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এই পুরোটা হয়ে যায় গৌড়ের এরিয়া, আর এখানে এই পুরোটা হয়ে যায় চালুক্যের এরিয়া। তারপর 2 বছর পর 612 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে এই গৌড় এই পুন্ড্রবর্ধনও নিয়ে নিয়েছে। 612 খ্রিস্টাব্দে গিয়ে গৌড় এই পুন্ড্রবর্ধনও নিয়ে নেয়। ফলে 612 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে এই পুরো এরিয়া হয়ে যায় গৌড়ের এরিয়া। এই পুন্ড্রবর্ধন নিয়ে নেয় গৌড়। এরপর 613 খ্রিস্টাব্দে এই কনৌজ এরিয়াতে ছিল গ্রহবর্মন, আর এই থানেশ্বর এরিয়াতে ছিল প্রভাকর বর্ধন। থানেশ্বর এরিয়াতে বর্ধন সাম্রাজ্যে ছিল প্রভাকর বর্ধন, আর কনৌজে ছিল গ্রহবর্মন। এই সময় দেখা যায় যে এই 613 খ্রিস্টাব্দে থানেশ্বর এই কনৌজ এরিয়াটা নিয়ে নেয়। থানেশ্বরের পুরো এরিয়া হয়ে যায় এই কনৌজের, মানে কনৌজের এই পুরো এরিয়ায় চলে আসে থানেশ্বর সাম্রাজ্য। তাহলে এই পুরো এরিয়া হয়ে যায় থানেশ্বরের, এখানে আর কনৌজ নেই। এখানে কনৌজ এরিয়া রয়েছে, কিন্তু এই পুরোটা হয়ে যায় বর্ধন সাম্রাজ্য বা পুষ্যভূতি সাম্রাজ্যের এরিয়া। এই পুরোটা হয়ে যায় তাহলে পুষ্যভূতি সাম্রাজ্যের এরিয়া বা বর্ধন সাম্রাজ্যের এরিয়া। এই পুরো এরিয়াতে চলে আসে থানেশ্বর। এরপরে 618 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় এই যে বর্ধন সাম্রাজ্য, এই কলচুরি সাম্রাজ্য নিয়ে নেয়। তাহলে বর্ধন সাম্রাজ্য কি নিয়ে নেয়? এই কলচুরি। তাহলে এই পুরো এরিয়া হয়ে যায় বর্ধন সাম্রাজ্যের, এই পুরো এরিয়াই হয়ে যায় বর্ধন সাম্রাজ্যের বা পুষ্যভূতি সাম্রাজ্যের। এটাকে বলা হতো থানেশ্বরের এরিয়া। তাহলে এই পুরো এরিয়া চলে আসে থানেশ্বরের আন্ডারে। আর এই সময় এই চালুক্য সাম্রাজ্য এই বিষ্ণুকুণ্ডানা নিয়ে নেয়। এখানে যে এই এরিয়াতে ছিল বিষ্ণুকুণ্ডানা, এই পুরো এরিয়াতে চলে আসে চালুক্য। 618 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এই পুরোটাই হয়ে যায় তখন
চালুক্য সাম্রাজ্যের এরিয়া, এই পুরোটাই হয়ে যায় চালুক্য সাম্রাজ্যের এরিয়া 618 খ্রিস্টাব্দে গিয়ে। এরপর 621 সালে 621 খ্রিস্টাব্দে গিয়ে এই চালুক্য পল্লবদের উপর আক্রমণ করে। এই চালুক্য সাম্রাজ্যে তখন রাজা ছিল দ্বিতীয় পুলকেশী। 621 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে এই চালুক্য সাম্রাজ্যের রাজা ছিল দ্বিতীয় পুলকেশী, আর এই পল্লব সাম্রাজ্যের রাজা ছিল মহেন্দ্র বর্মন। দ্বিতীয় পুলকেশী এই মহেন্দ্র বর্মনের উপর আক্রমণ করেছিল। এই পল্লব বংশের রাজধানী ছিল কাচি বা কাচিপুরম। দ্বিতীয় পুলকেশী মহেন্দ্র বর্মনকে হারিয়েছিল আর উপরের এই এরিয়া কিছুটা নিয়ে নেয়, পল্লব বংশের এই উপরের এরিয়া কিছুটা নিয়ে নেয়, ফলে পল্লব বংশের এরিয়া ছোট হয়ে যায়। আর দ্বিতীয় পুলকেশী ওই যে নিজে একটা উপাধি নিয়েছিল, কাচি দখল করে উপাধি নিয়েছিল কাচি কোন্ড, তো সেটা হচ্ছে এই সময়ের ঘটনা 621 খ্রিস্টাব্দ নাগাদ। এরপর 624 খ্রিস্টাব্দে গিয়ে 624 খ্রিস্টাব্দে গিয়ে এই চালুক্য এই এরিয়াতে তার ভেতর এই এরিয়া আলাদা করে একটা চালুক্য স্থাপন করে, ইস্টার্ন চালুক্য। আর 625 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে এই থানেশ্বর এই গৌড় সাম্রাজ্য নিয়ে নেয়। থানেশ্বরের তখন রাজা ছিল হর্ষবর্ধন শশাঙ্ককে মেরে এই গৌড় সাম্রাজ্য পুরো তার দখলে নিয়ে নেয়, ফলে কনৌজের এরিয়া হয়ে যায় এই পুরোটা, এই পুরো বাংলা, উত্তর ভারত, এই পুরো মধ্য ভারত, এই পুরো এরিয়া হয়ে যায় কনৌজ, এই পুরো এরিয়া হয়ে যায় থানেশ্বরের আন্ডারে, মানে বর্ধন সাম্রাজ্যের আন্ডারে, এই পুরোটা এরিয়া হয়ে যায় বর্ধন সাম্রাজ্যের আন্ডারে। এরপর 627 খ্রিস্টাব্দে গিয়ে 627 খ্রিস্টাব্দে গিয়ে এই যে গুজরাটে ছিল মৈত্রিকা বংশ, থানেশ্বর এই মৈত্রিকা বংশ নিয়ে নেয়। 627 খ্রিস্টাব্দে গিয়ে এই এরিয়া হয়ে যায় থানেশ্বরের আন্ডারে। এখানে যে মৈত্রিকা সাম্রাজ্য ছিল এই এরিয়াও চলে আসে থানেশ্বরের আন্ডারে, মানে বর্ধন সাম্রাজ্যের আন্ডারে, ফলে 627 খ্রিস্টাব্দে গিয়ে এই পুরো এরিয়া হয়ে যায় বর্ধন সাম্রাজ্য। উত্তর ভারতের বলতে গেলে পুরোটাই হয়ে যায় বর্ধন সাম্রাজ্যের আন্ডারে। এই সময় রাজা ছিল হর্ষবর্ধন এই পুরো উত্তর ভারতের পুরো এরিয়া ছিল হর্ষবর্ধনের। এইভাবে চলতে চলতে 643 খ্রিস্টাব্দে গিয়ে এই পল্লবদের এরিয়া আবার একটুখানি বেড়ে যায়। পল্লবদের এরিয়াতে নরসিংহ বর্মন, পল্লব এরিয়াতে রাজা ছিল নরসিংহ বর্মন, আর এখানে রাজা সেই দ্বিতীয় পুলকেশী। নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীর উপর আক্রমণ করেছিল এবং এই চালুক্য রাজধানী ছিল বাতাপি জিতে নেয়। ফলে নরসিংহ বর্মন একটা উপাধি নিয়েছিল বাতাপি কোণ। এটা ঘটে কত 643 খ্রিস্টাব্দে। তাহলে 643 খ্রিস্টাব্দে গিয়ে এই পল্লবদের এরিয়া যেটুকু কমে গেছিল সেইটুকু আবার বেড়ে যায়, আর তার সাথে সাথে পল্লবদের এরিয়া আরো বেড়ে যায়। এইখানে হচ্ছে বাতাপি, এইখানে হলো বাতাপি, এই এরিয়া হয়ে যায় পুরো পল্লবদের এরিয়া। আমি আরেকটু ম্যাপটা আঁকার চেষ্টা করছি। এই এরিয়া হয়ে যায় পুরো পল্লবদের এরিয়া, এই এরিয়া হয়ে যায় পুরো পল্লবদের। তাহলে 643 খ্রিস্টাব্দে গিয়ে এই পল্লব বংশের রাজা ছিল নরসিংহ বর্মন, সে এই বাতাপি দখল করে এই এরিয়া পল্লবদের আন্ডারে নিয়ে নেয়, আর বাতাপি দখল করে নিজে একটা উপাধি নিয়েছিল বাতাপি কোণ। এখানে ছিল দ্বিতীয় পুলকেশী, এখানে ছিল নরসিংহ বর্মন। এই হলো 643। এরপর এর ঠিক পরের বছর 644 খ্রিস্টাব্দে গিয়ে ভারতের উত্তর পশ্চিম দিকে পরিবর্তন হয়ে যায়। এইখানে ছিল সাসানিয়ান সাম্রাজ্য, এই সাসানিয়ান সাম্রাজ্যের জায়গায় চলে আসে মুসলিম শাসক রাশিদওয়ান ক্যালিফেট বা রাশিদওয়ান সাম্রাজ্য চলে আসে এই সাসানিয়ান সাম্রাজ্যের এরিয়াতে। এইখানে চলে আসে রাশিদওয়ান সাম্রাজ্য। এবার এইভাবে চলতে চলতে 647 খ্রিস্টাব্দে গিয়ে এই এরিয়াতে ছিল হর্ষবর্ধন, আর হর্ষবর্ধনের মৃত্যু হয়ে যায়। 647 খ্রিস্টাব্দে গিয়ে হর্ষবর্ধনের মৃত্যু হয়ে যায়, ফলে এই যে পুরো যে বর্ধন বংশ বা থানেশ্বরের বিশাল এরিয়া, এই এরিয়া ভেঙে ছোট ছোট সাম্রাজ্য তৈরি হয়ে যায়। কি কি সাম্রাজ্য তৈরি হয়? যেমন এই গুজরাটে ছিল মৈত্রিকা বল্লভী সাম্রাজ্য, এখানে মৈত্রিকা বল্লভী আলাদা হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে মৈত্রিকা বল্লভী, এই গুজরাট এরিয়াতে হয়ে যায় মৈত্রিকা বল্লভী। এই ছোট্ট এরিয়াতে এইখানে চলে আসে গুর্জর প্রতিহার সাম্রাজ্য। হর্ষবর্ধনের মৃত্যুর পর এই ছোট্ট এরিয়াতে, রাজস্থান এরিয়াতে, এই এরিয়াতে চলে আসে গুর্জর প্রতিহার সাম্রাজ্য। এখানে তো রায়সিন্ধ রয়েছে, কনৌজে থানেশ্বরের সময় এখানে রায়সিন ছিল, তো রায়সিন এখানে থেকে গেছে। এখানে তৈরি হয়েছে গুর্জর প্রতিহার, এখানে হয়েছে মালবা সাম্রাজ্য, এই এরিয়াতে রয়েছে মালবা সাম্রাজ্য। এই বিশাল এরিয়া কনৌজে ছিল, ফলে এই এরিয়া কনৌজ হিসাবেই থেকে যায়, কনৌজ হিসাবে আলাদা হয়ে যায়, এই এরিয়া হয়ে যায় কনৌজ। তাহলে এখানে মৈত্রিকা বল্লভী, এখানে মালবা, এখানে কনৌজ। আর এই যে এখানে হচ্ছে গৌড়ের ছোট এরিয়া থেকে যায়, এখানে এই হচ্ছে গৌড়ের ছোট এরিয়া থেকে যায়, তবে স্বাধীন না, এখানে গৌড়। এখানে বিহার এরিয়াতে পুন্ড্রবর্ধন, এখানে তো সমতট ছিলই, এখানে হচ্ছে বঙ্গ, এখানে তো বঙ্গ ছিলই। আর এইখানে চলে আসে দণ্ডভক্তি, এখানে চলে আসে দণ্ডভক্তি সাম্রাজ্য।
এখানে দণ্ডভক্তি সাম্রাজ্য, এখানে পুণ্ড্রবর্ধন। আর এই 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 যে মাঝখানের এই এরিয়া, এখানে চলে আসে রাঢ় সাম্রাজ্য, এখানে আসে রাঢ় সাম্রাজ্য। তাহলে 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর পর এই পুরো এরিয়া এইভাবে আলাদা আলাদা ভাগ হয়ে যায়। তাহলে 647-এ দাঁড়িয়ে কোথায় কোথায় কি আছে আমি একবার ওভারঅল দেখে নিই, তারপর এই ক্লাসটা আজকের মতো শেষ করে দেবো। তো 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর পর এই এরিয়াতে এই যে এইখানে রয়েছে রাশিদুয়ান সাম্রাজ্য বা রাশিদুন সাম্রাজ্য। ভারতের উত্তর পশ্চিম দিকে আফগানিস্তান, ইরান এই এরিয়াতে রয়েছে রাশিদুন সাম্রাজ্য। ভারতের মূল এরিয়ার ভেতরে এইখানে রয়েছে রাইসিন প্রদেশ। এখানে হচ্ছে রাজস্থানের মালভূমি, রাজস্থানের মরুভূমি এরিয়া। এই মরুভূমি এরিয়ার নিচের দিকে এইখানে তৈরি হয়ে গেছে গুর্জর প্রতিহার সাম্রাজ্য। এইখানে আলাদা হয়ে গেছে মৈত্রিকা বল্লভী সাম্রাজ্য। গুজরাট এরিয়াতে মৈত্রিকা বল্লভী সাম্রাজ্য, এই এরিয়াতে মালবা, এই বড় এরিয়াতে কনৌজ, এই বড় এরিয়াতে কনৌজ। এই কনৌজ কে দখল করবে সেই নিয়েই এইখানে পরে একটা বিশাল যুদ্ধ হয়েছিল, তো সেটা এর পরের ক্লাসে বা এর পরে বলবো। তো এইটা হলো কনৌজ, এটা মালবা কনৌজ। আর দক্ষিণ দিকে এই বড় এরিয়াতে রয়েছে চালুক্য। চালুক্য এই মাঝখান থেকে একটুখানি আবার পল্লবদের দিকে ঢোকানো। তাহলে এইটা হলো চালুক্য, এই বড় এরিয়া জুড়ে চালুক্য, এই বড় এরিয়া জুড়ে চালুক্য, এই এরিয়াতে পল্লব। নিচে কি আছে? নিচে এখানে চের, এখানে পান্ড্য, আর এখানে হচ্ছে ওয়েস্টার্ন গঙ্গ। এখানে চালুক্য। এই পূর্ব দিকে এই এরিয়াতে রয়েছে ইস্টার্ন চালুক্য বা বেঙ্গি চালুক্য যেটাকে বলা হয়। ছোটনাগপুর মালভূমি এরিয়াতে এখানে রয়েছে নল সাম্রাজ্য, এখানে রয়েছে মুরগালা সাম্রাজ্য, নল সাম্রাজ্য, মুরগালা সাম্রাজ্য। আর আমাদের পূর্ব ভারতে এখানে রয়েছে ছোট গৌড়, এখানে রয়েছে পুণ্ড্রবর্ধন, এখানে রয়েছে পুণ্ড্রবর্ধন, এখানে রয়েছে রাঢ়, গৌড়, পুণ্ড্রবর্ধন, রাঢ়। এখানে হচ্ছে দণ্ডভক্তি, এখানে দণ্ডভক্তি, গৌড়, পুণ্ড্রবর্ধন, রাঢ়, দণ্ডভক্তি। এখানে হচ্ছে বঙ্গ, এখানে সমতট, আর এখানে হচ্ছে কামরূপ সাম্রাজ্য। এই হচ্ছে 647-এ দাঁড়িয়ে ভারতের এরিয়া। হর্ষবর্ধনের মৃত্যুর পর এই এরিয়া নিয়ে কি হলো সেটা আমরা এর পরের ক্লাসে গিয়ে আলোচনা করব, কারণ আজকেও এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে।